শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাজিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিসিবি প্রেসিডেন্টস কাপে কাল মাহমুদুল্লাহতে ডু অর ডাই ম্যাচ, জিতলেই ফাইনালে তামিম একাদশ। স্বল্প প্রস্তুতিতেও শেখ রাসেল অনলাইন শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন বাকি, নারী বিভাগে ব্যর্থ আতকিয়া। ঢাকায় নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ 13 ও 17 নভেম্বর। 5 দিনের মধ্যে ক্যাম্প শুরু, জেমিডে আসবেন 28 অক্টোবর। স্বাস্থ্যবিধি মেনে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছেন রোমান, ডিসেম্বরে টুর্নামেন্ট চান কোচ, চেষ্টা করছে ফেডারেশন। বিসিবি প্রেসিডেন্টস কাপে কাল মাহমুদুল্লাহর দলের বাঁচা মরার লড়াই, প্রতিপক্ষ তামিম একাদশ। হারলেই বিদায় নিতে হবে, আর আসরের এক ম্যাচ বাকি থাকতেই ফাইনালে উঠবে তামিম ও নাজমুল একাদশ। মিরপুর হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। 3 ম্যাচে 1 জয়ে সবার নিচে মাহমুদুল্লাহর দল, 1 ম্যাচ কম খেলে 2 পয়েন্ট নিয়ে 2 নম্বরে তামিমের দল। জিতলেই ফাইনালে উঠে যাবে তারা। শিরোপার লড়াই হবে নাজমুল একাদশের বিপক্ষে, তবে একমাত্র জয় তামিমদের বিপক্ষে আসায় আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহর একাদশ। এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। দুই দলের বড় সমস্যা ব্যাটিং অর্ডার, রানের দেখা পাচ্ছেন না সিনিয়র পরীক্ষিতরা। ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, ফাইনালের থেকে মানে কালকে আমরা যদি জিতি ফাইনালে যেতে পারবো ইনশাল্লাহ। না গেলে পরেরটা কী হবে বলা যায় না, কারণ কালকেটা মেন গেম। তো আমাদের কালকে ইনশাল্লাহ আমরা ফাইনাল মনে করেই খেলি। দেশের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের বড় অংশই যখন বিসিবি প্রেসিডেন্টস কাপে ব্যর্থ, তখন আফিফ হোসেন, ইরফান শুকুর, মেহেদী হাসান, তৌহিদ হৃদয়রা দিচ্ছেন নতুন দিনের বার্তা। মুশফিকের পর দ্বিতীয় সেঞ্চুরিতে আসতে পারত আফিফের ব্যাটে। 98-তে রান আউটের কষ্ট ভুলে ধারাবাহিকতা ধরে রাখায় মনোযোগ দিচ্ছেন আফিফ। ঘরোয়া একটা আসর, যার লিস্টে এর মর্যাদা নেই। আহামরি কিছু করলেও পরিসংখ্যানের পাতায় যার কোনো মূল্য নেই। তারপরেও 17 রানের মর্ম তো আর কমে যায় না। আত্মবিশ্বাস বাড়াতে, রানে ফিরতে বড় টনিক হিসেবে কাজ করে। ল্যান্ডমার্ক থেকে মাত্র 2 রান দূরে থাকতে ফিরেছেন আফিফ, হয়তো নিজের ভুলে নয়। রান আউটে কাটা পড়ার দায় তো মুশফিকেরও আছে কিছুটা। চাপে পড়া দলের হাল ধরেছেন, 90-এর আশেপাশে স্ট্রাইক রেট রেখে খেলে গেছেন নির্ভয়ে। সৌম্য শান্তরা না পারলেও ঠিকই ফর্মে ফিরেছেন দুর্দান্ত এক ইনিংসে। 12-4-এর সাথে হাঁকিয়েছেন একটা 6। প্রথম 2 ম্যাচের ব্যর্থতা থেকে বের হওয়া গেছে। সেরা ছন্দে ফিরতে হবে টি-20 টুর্নামেন্ট ও ডিপিএল এর আগে। 100 করতে পারিনি, ফার্স্টে একটু তো খারাপ লেগেছিলই, বাট দিন শেষে ম্যাচটা জিততে পেরেছি, যেটা সবচেয়ে বড় পজিটিভ সাইড। আর্লি উইকেট পড়ে যাওয়ার পর এরকম সিচুয়েশন থেকে একটা ভালো রান করতে পেরেছি, অবশ্যই কনফিডেন্স দিবে সামনের ম্যাচগুলিতে যাতে আরো ভালো খেলতে পারি। করোনাতে ক্রিকেট বন্ধের আগে ওয়ানডেতে অভিষেক হয়েছে, টি-20তে নিয়মিত খেলে যাচ্ছেন। যদিও শেষ কয়েকটা ম্যাচ ভালো যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে 50-র পর ব্যাট করা 7 ইনিংসে সর্বোচ্চ মাত্র 21। বল হাতেও আহামরি কিছু করতে পারেননি। তবে নির্বাচকদের বিশ্বাস আছে বড় সম্পদে পরিণত হবেন আফিফ। সে আস্থার কথা ভালোই জানা আছে তার। সামনে টি-20 লিগ বা প্রিমিয়ার লিগ যেটাই হোক না কেন, প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে। আশা করি সেখানেও ভালো কিছু করতে পারবো, নিজের বেস্ট পারফর্মটা করার চেষ্টা করবো। সময়ের সাথে মিরপুরের উইকেট ভালো হতে শুরু করেছে। সামনের দিনগুলোতে ব্যাটসম্যানেরা আরও সুবিধা পাবেন। এমন খবরে আফিফের সাথে খুশি হতে পারেন বাকি ব্যাটসম্যানেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বল্প প্রস্তুতির পর শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন আব্দুল্লাহ হেল বাকি। 617.3 স্কোর দেশসেরা শুটারের। তবে নারীদের বিভাগে পঞ্চম হয়ে হতাশ করেছেন আতকিয়া হাসান দিশা।
ছেলেদের বিভাগে সেরা জাপান আর মেয়েদের বিভাগে ভারতের প্রতিযোগী। দীর্ঘ 5 মাস পর প্রতিযোগিতায় ব্যস্ত শুটিং রেঞ্জ। করোনাকালে বিভিন্ন দেশের প্রতিযোগী যার যার দেশ থেকে অংশ নিয়েছেন। বাংলাদেশে 2 শুটারকে উৎসাহ দিতে করোনাকালেও হাজির শখানেক দর্শক, কিন্তু সেই চাপটা নিতে পারেনি দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি। প্রথম রাউন্ডে ভালো করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে হারান মনোসংযোগ। অনলাইনে খেলা হওয়ায় হোম রেঞ্জের সুবিধা ভালোভাবেই কাজে লাগিয়েছে ভারত জাপানের শুটাররা। শেষ 3 রাউন্ড লড়াইটা সমানে সমান হলেও লাভ হয়নি। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দেশসেরা শুটারকে। 630.9 পয়েন্ট নিয়ে স্বর্ণ জাপানের ওয়াকাদার, সেখানে বাকি পিছিয়ে 13.6 পয়েন্ট। চারপাশের যে সিচুয়েশন ছিল এটা অনেক দিন পরের একটা এনভায়রনমেন্ট ছিল, যেটা আমি সাব গেমসে লাস্ট ফাইনাল করেছি। ওই ফাইনালের পরে কিন্তু এই সিচুয়েশনটা কখনো আমি ফিল করিনি, প্র্যাকটিসও করিনি, ইভেন প্র্যাকটিসই করিনি প্রায় 7 মাস 8 মাস যাবত। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে নতুন একটা সিচুয়েশন। আমার মনে হয় এটা প্র্যাকটিসের মাধ্যমে এবং মেডিটেশনের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের অ্যাথলেটরা আরও একটু ট্রেনিং করার ব্যাপার আছে, কারণ বাকি আপনারা জানেন যে বাকি গত 5 মাস 6 মাস যাবত কোনো প্র্যাকটিস নেই। সো এই প্র্যাকটিস 1 মাসও হয়নি, প্র্যাকটিস না করেই যে গেমটা খেলেছে খারাপ না, কিন্তু আরও ম্যাচ টেম্পারমেন্ট হতে হবে, আরও অনেক ইমপ্রুভ করতে হবে। স্বল্প প্রস্তুতিতে আন্তর্জাতিক ইভেন্টে যে ভালো করা সম্ভব নয় সেটা হারে হারে টের পেয়েছে শুটিং স্পোর্ট ফেডারেশন। বাকি ভালো করলেও হতাশ করেছেন সৈয়দ আতকি হাসান। 616.4 স্কোর নিয়ে পঞ্চম হয়েছেন তিনি। 627.5 পয়েন্ট নিয়ে এই ইভেন্টের সেরা ভারতের ভালাভিরান। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা বিরতি কাটিয়ে নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচে নামছে জাতীয় ফুটবল দল, সেটাও ঘরের মাঠে। নেপালের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের তারিখ ও ভেন্যু ঠিক হয়েছে। 11 থেকে 19 নভেম্বর ফিফা উইন্ডোতে ম্যাচ হবে, সেটা জানা ছিল। রোববার বাফুফে জানিয়েছে খেলা হবে 13 ও 17 নভেম্বর। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মৌখিকভাবে সম্মত হয়েছে 2 ফেডারেশন। সবশেষ 2018-তে নেপালের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সাব চ্যাম্পিয়নশিপে সেবার ঘরের মাঠে 2-0 গোলে হেরেছিল লাল সবুজ। দীর্ঘ বিরতির পর একই মাঠে নেপালের মুখোমুখি হবে জামাল ভুইয়ারা। 4-5 দিনের মধ্যে প্রস্তুতি শুরুর কথা রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের জন্য আগস্টে যে 36 জনকে ডেকেছিলেন জেমিটে, তাদেরকেই রাখা হবে ক্যাম্পে। করোনার মধ্যেও পুরো দমে প্রস্তুতি চলছে, আর্চারির অনুশীলনও চলছে স্বাস্থ্যবিধি মেনে। অলিম্পিকের জন্য তৈরি হচ্ছেন রোমান সানা, সঙ্গে আরও 21 জন আর্চারও চালিয়ে যাচ্ছেন অনুশীলন। আর তাদের সেরা প্রস্তুতির জন্য ডিসেম্বরে টুর্নামেন্ট চান কোচ মার্টিন ফ্রেডরিক। ফেডারেশন বলছে করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সেই চাওয়া পূরণের চেষ্টা চলছে। অনেকটা নীরবে নিভৃতে প্রস্তুতি ক্যাম্প চলছে আর্চারদের। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে গেল 2 মাস তীর ধনুকের খেলায় মনোযোগ 22 তীরন্দাজের। নিশানাবাজিতে সফল হওয়ার লক্ষ্য সবার, তবে রোমান সানার হিসাবটা আর একটু বেশি। তাকে যে চোখ রাখতে হচ্ছে টোকিও অলিম্পিকে। লাল সবুজ পতাকা হাতে তাকে নামতে হবে কঠিন লড়াইয়ে। করোনায় কঠিন হয়েছে পরিস্থিতি, তারপরও অনুশীলন না করে উপায় নেই। কিন্তু কেমন চলছে রোমানের অলিম্পিক প্রস্তুতি? যত দ্রুত সম্ভব পুরাতন ফর্মে ফিরতে পারবো আশা রাখছি। আর এখন দেখছেন যে আমাদের প্র্যাকটিস আগের থেকে একটু বেশি করছি, কারণ প্রথমে একটু কম ছিল, কারণ হঠাৎ করে ছুটি থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে বাড়ি থেকে আসলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে আমাদের যে প্র্যাকটিসের ধারাটা আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছেন কোচ, এবং সেইভাবে আমরা এগোচ্ছি। প্রতিদিন আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা প্র্যাকটিস আমাদের চলছে। আর্চারদের প্রস্তুতি কিংবা ফেডারেশনের ক্যাম্প ব্যবস্থা সবকিছুতেই সন্তুষ্ট কোচ মার্টিন ফ্রেডরিক। শিষ্যদের পরখ করতে একটি টুর্নামেন্ট আয়োজনের আশা তার, তেমন ভাবনা আছে ফেডারেশনেরও। ফিটনেস ঘাটতি কাটিয়ে উঠেছে আর্চাররা। গেল 2 মাস ধরে চলা ক্যাম্পে টানা অনুশীলন করেছে ওরা। অলিম্পিক সহ বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে আগামী বছর, সেখানে ভালো করতে জরুরি টুর্নামেন্ট আয়োজনের। ডিসেম্বরে যদি টুর্নামেন্ট করা যেত সেটা আরো ভালো হতো। যদি কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বা কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হয়, আমরা আমাদের আভ্যন্তরীণ কর্মসূচি আমরা এবছর কিছু নেব। আগামী বছর দেশের বাইরে রয়েছে বেশ কটি টুর্নামেন্ট, সেখানে দল পাঠাতে আশাবাদী ফেডারেশন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।
ফুটবলের উন্নয়নে শুধু নির্বাচিত কমিটি নয়, এগিয়ে আসতে হবে সকল সংগঠককে। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তাদের মতামত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আর নির্বাচিত নতুন কমিটির প্রতি তার আহ্বান, জাতীয় দলের সুযোগ সুবিধা বাড়ানো হোক। মাঠের খেলায় যেমন জয় পরাজয় থাকে, তেমনি থাকে নির্বাচনের মাঠেও। কিন্তু দিন শেষে ফুটবলের উন্নয়নেই সবাইকে এগিয়ে আসতে হবে। বাফুফে নতুন কমিটির ইস্তেহার ৭০ থেকে ৮০% বাস্তবায়ন হলেও এগিয়ে যাবে দেশের ফুটবল, বলছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আপনি 70% যদি কিছু করেন, ডান হয়, তাহলে এটা কিন্তু পারফেক্ট একটা 4 বছর একটা সাকসেসের পথে যাবেন। তবে যারা হেরে গেছেন তারাও যাতে ফুটবল থেকে বিচ্ছিন্ন না হন সেটার উপর জোর দিয়েছেন মামুনুল। কারণ দেশের ফুটবল যতটা পিছিয়ে গেছে সেখান থেকে ঘুরে দাঁড়াতে প্রয়োজন সবার একযোগে কাজ করা। কিন্তু অতীতে দেখা গেছে নির্বাচনে হেরে যাওয়া অংশ নিজেদের সরিয়ে নেন ফুটবল থেকে। তেমন হলে ফুটবলের এগিয়ে যাওয়া কঠিন হবে, মত মামুনুলের। ফুটবল এগিয়ে যেতে কিভাবে সম্ভব তাদের কাছ থেকে, যারা এই কমিটিতে আসেনি তাদের কাছ থেকে ওনারা নিজেরাই সহযোগিতা করুক এই কমিটিকে। যারা পরাজিত হয়েছে, যেমন এক্স প্লেয়ার জনি ভাই বলেন, আসলাম ভাই বলেন, বাবলু ভাই বলেন, ইকবাল ভাই বলেন, এরকম যারা বাংলাদেশের সুপারস্টাররা যারা আসতে পারে না, তারাও যদি তাদের কাছ থেকে একটু এগিয়ে আসে তাহলে 80%, 50, 60, 70% হয়ে গেল, কিন্তু 70%। জাতীয় দলের ফুটবলাররা এখনও প্রত্যাশিত সুযোগ সুবিধা পান না। এদিকেও নতুন কমিটিকে নজর দেওয়ার দাবি সাবেক এই অধিনায়কের। যেমন প্রফেশনাল লিগ প্রত্যেক বছর চলতেছে, এভাবে যদি ডিস্ট্রিক্ট লিগগুলো চলে, ডিস্ট্রিক্টে যদি আমরাও খেলতে পারি তাহলে প্লেয়াররা উঠে আসবে। আর হচ্ছে ন্যাশনাল টিমের আরেকটু সুযোগ সুবিধা আমরা জানি বাড়তে পাই যারা ন্যাশনাল টিমে খেলবে। আমি তো আসলে লাস্ট একটা ম্যাচের জন্য ওয়েট করতেছি, বাট যারা খেলবে তাদের জন্য যেন আরেকটু সুযোগ সুবিধা, বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়। জাতীয় ফুটবলাররা যেন তাদের দায়িত্বের প্রতি সচেতন থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন মামুনুল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ডাক্তার কামাল এ খান একাদশ। ফাইনালে টাই ব্রেকে আবু তাহের পুতু একাদশকে হারিয়েছে তারা। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সমান তালে লড়েছে দুই দল। নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে ৩-১ গোলের জয়ে শিরোপা জেতে ডাক্তার কামাল এ খান একাদশ। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টের আয়োজনকারী সংস্থা BCJKS এর সাধারণ সম্পাদক। এ সময় তিনি জানান, ফুটবলের পর এবার জাতীয় ও জেলার খেলোয়াড়দের নিয়ে একটি T20 টুর্নামেন্টের আয়োজনের প্রস্তুতি চলছে। 4 দল নিয়ে গেল 9 অক্টোবর শুরু হয়েছিল মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্ট। ইউরোপিয়ান ফুটবলে একের পর এক ঘটেছে অঘটন। লা লিগায় গেতাফের কাছে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা। 2011 সালের পর এই প্রথম বার্সার বিপক্ষে জিতল গেতাফে। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে কাদিস। চ্যাম্পিয়নদের মাঠে এবারই প্রথম জয় তাদের। আরেক লিগ সেরিয়াতে হোঁচট খেয়েছে ইউভেন্টাস। ক্রোতনের কাছে 1-1 গোলে ড্র করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বার্সেলোনা আর গেতাফের ম্যাচটা ছিল জমজমাট। শুরু থেকেই ছিল আক্রমণ পাল্টা আক্রমণ। প্রতিপক্ষ সমানে সমান লড়লেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বার্সা কোচ কোম্যান। তবে সেই বিশ্বাস মলিন করে দিয়ে অঘটনের শিকার হলো কাতালান জায়ান্টরা। শুরু থেকেই নিজেদের সেরাটা দিয়ে খেলেছে গেতাফে। বার্সাও ছিল তাদের চিরচেনা রূপে। দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ কাটে গোলশূন্য। 56 মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ং ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় গেতাফে। সেটিকেই কাজে লাগিয়ে গোল করেন হাইমে মাতা। এরপর নিজেদের আক্রমণ বাড়ায় বার্সা। তবে কুতিনিও আনসু ফাতিদের কোনো চেষ্টাই লক্ষ্যভেদ করতে পারেনি। মেসিও এদিন দেখাতে পারেননি কোনো ম্যাজিক, যার কারণে মৌসুমের প্রথম হার নিয়ে মাঠ ছাড়তে হয় কোম্যানের শিষ্যদের। লা লিগার আরেক বড় দল রিয়াল মাদ্রিদও অঘটনের শিকার। নতুন মৌসুমে এই প্রথম হার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। 14 বছর পর লা লিগায় সুযোগ পাওয়া কাদিস শুরু থেকেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। তাদের আক্রমণের সামনে কিছুটা অনুজ্জ্বল ছিল জিদানের দল। বল দখল আধিপত্য থাকলেও বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেনি জিদানের শিষ্যরা। 16 মিনিটেই লোজানোর গোলে লিড নেয় কাদিস। এরপর ক্রমাগত আক্রমণ চালায় রিয়াল, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্সের দৃঢ়তায় লক্ষ্যভেদ করতে পারেনি। লা লিগায় প্রায় 30 বছর পর কাদিসের বিপক্ষে হারল লস ব্রাঙ্কোরা। এদিকে আরেক লিগ সেরিয়ায় লড়াইটা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর টেবিলের তলানির দলের মধ্যে। রোনালদোকে ছাড়া খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইউভেন্টাস। ম্যাচের 12 মিনিটেই পেনাল্টি পেয়ে ক্রোতনোকে গোল এনে দেয় নুয়ানকু। 21 মিনিটে ইউভেন্টাসকে সমতায় ফেরান মোরাতা। দ্বিতীয়ার্ধে দু দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে 60 মিনিটে বড় ধাক্কা খায় তুরিনের ওল্ড লেডি। প্রতিপক্ষ মিডফিল্ডার লুকাস সিগারিনিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউভে ফরওয়ার্ড
ফেডেরিকো চিয়েসা। 10 জনের দল নিয়ে আর প্রতিরোধ করতে পারেনি সফরকারীরা। ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় পিরলোর দলকে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।